এসএসসি সংক্রান্ত এই মুহূর্তের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এসএসসি সংক্রান্ত ৩টি মামলার কিন্তু লিস্টেড ছিল। এই ৩টি মামলা সম্পর্কেই আপনাদের কিছু তথ্য দেব। প্রথমটি যে মামলাটির কথা বলবো সেটি হলো যে একজন পার্শ্ব শিক্ষকের তরফ থেকে করা একটি মামলা, যেখানে তিনি দাবি করেছিলেন যে এসএসসির এই যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বেশ কিছু পার্শ্ব শিক্ষক তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছে এবং কমিশনের তরফ থেকে তাদেরকে কিন্তু অভিজ্ঞতার জন্য নাম্বার দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনিও অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পাওয়ার জন্য মামলা দায়ের করেছেন এবং তার যুক্তি ছিল যেহেতু দুজন অন্তত এরকম দেখা গেছে যেখানে আংশিক সময়ের শিক্ষককে তাদের পূর্ব অভিজ্ঞতার জন্য নাম্বার দেওয়া হয়েছে, কাজে তাকেও সেই নাম্বার দিতে হবে। তো এক্ষেত্রে আহ, বিচারপতি কিন্তু কমিশনকে জানিয়েছেন যে এই সমস্ত যে যাদেরকে নাম্বার দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে কমিশনের বক্তব্য কি। কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো এই যে এই সমস্ত পার্শ্ব শিক্ষক বা কন্ট্রাকচুয়াল টিচার বা অনেক ক্ষেত্রে এমনও আমরা খবর পাচ্ছি যে হেলথ ওয়ার্কার তারাও কিন্তু আহ, তাদেরকে পূর্ব অভিজ্ঞতার জন্য নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে এই সমস্ত যদি ঘটনা ঘটে থাকে তাহলে তার সম্পূর্ণ তারা যাচাই করে দেখবেন এবং এই সমস্ত যারা পার্শ্ব শিক্ষক কন্ট্রাকচুয়াল টিচার রয়েছে তাদের সেই পূর্ব অভিজ্ঞতার নম্বর তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে এবং কমিশন জানিয়েছে যে তারা এই সংক্রান্ত পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করবে 2রা ডিসেম্বর এবং আগামী 2রা ডিসেম্বরই কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানিও কিন্তু 2রা ডিসেম্বরে ধার্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। দ্বিতীয় যে মামলাটি সেটি হলো যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট রয়েছেন তাদের পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স বাবদ 10 নম্বরের মামলা এবং এটি যেহেতু আগেই বিচারপতি সিনহা জানিয়েছেন যে এই মামলা গুলির শুনানি আগামী 28 তারিখ হবে, কাজেই সেই 28 তারিখে তিনি সমস্ত মামলাগুলি শুনবেন কথা জানিয়েছেন। তৃতীয় যে মামলাটি ছিল সেটি হলো ইন্টারভিউয়ের তালিকায় অযোগ্য বা টেন্টেড প্রার্থীদের সুযোগ পাওয়ার মামলা। কমিশন কর্তৃক ইন্টারভিউ লিস্ট এবং ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হওয়ার পরই দেখা গেছে যে সেই লিস্টে অনেক এরকম প্রার্থী রয়েছে যারা এর আগে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অযোগ্য বলে ঘোষিত হয়েছিল এবং কমিশন তাদের নাম কিন্তু প্রকাশও করেছিল। এইরকমই বেশ কয়েকটি নাম কিন্তু প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি, যেমন নীতিশ রঞ্জন বর্মন, যেমন নারায়ণচন্দ্র, দেবলীনা মণ্ডল, জয়নাল আবেদিন, এরকম বেশ কয়েকটি নাম। আজকে সেই ব্যাপারেই বিচারপতির দৃষ্টি কিন্তু আকর্ষণ করা হয়। এ ব্যাপারে কমিশনের তরফের যিনি আইনজীবী অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে নারায়ণ চন্দ্রা এবং নীতিশ রঞ্জন বর্মন এরা বিশেষভাবে সক্ষম এবং সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিল যে এই বিশেষভাবে সক্ষম যারা রয়েছে তাদেরকে বিশেষ কিছু ছাড় দিতে। তো সেক্ষেত্রে বিচারপতি তাকে জিজ্ঞেস করেন যে আপনি অন্যান্য ছাড় বলতে কি বোঝেন, যে আপনি কি তাহলে টেন্টেড যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে পরীক্ষায় বসাবেন? তো সেটা তো কখনোই হতে পারে না, কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কোনোভাবেই একটি টেন্টেড পরীক্ষার্থীও যেন পরবর্তী নিয়োগ প্রক্রিয়াতে সামিল না হয়। তাহলে কেন তাদেরকে এই জায়গাতে এই পরীক্ষাতে বসানো হয়েছে? কমিশনের তরফ থেকে এটাও জানানো হয়েছে বাকি দুজন অর্থাৎ জয়নাল আবেদিন এবং দেবনীলা মণ্ডল এদের বানানে ভুল রয়েছে, এরা কোনো দাগি বা টেন্টেড ক্যান্ডিডেট নয়। তো যাই হোক না কেন এ ব্যাপারে কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে এবং দুজন সিনিয়র অ্যাডভোকেট অর্থাৎ কিনা কমিশনের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পিটিশনারদের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা একটু নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়েও পড়েছিলেন, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন বেশ কিছু মানুষ আছে যারা বিরক্ত করার জন্যই এরকম করেন। তো যাই হোক না কেন পিটিশনারদের তরফ থেকে দাবি তোলা হয়েছিল যে এই রকম তো আহ, দাগি বা অযোগ্য প্রার্থীর লিস্ট এর আগে কমিশন নিজেই স্বীকার করেছে প্রায় 1804 জন মতো টেন্ডেট রয়েছে। এরকম বেশ কিছু টেন্ডেটকে ইতিমধ্যে খুঁজে পাওয়া গেছে। এখন এক নামের তো একাধিক মানুষ থাকতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কমিশন এর আগে টেন্টেড প্রার্থীদের যে তালিকা প্রকাশ করেছিল সেখানে তাদের নাম আর রোল নাম্বার রয়েছে, কিন্তু সেই আর ডিটেলস আর সেখানে কিছু দেওয়া নেই। এখন এই সকল প্রার্থীরা কে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিল সেগুলো যদি কমিশন প্রকাশ করে তাহলে এইরকম আরো অনেক
প্রার্থীকেই কিন্তু বর্তমানের যে তালিকা প্রকাশিত হয়েছে অর্থাৎ ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর জন্য তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে, এমনটাই তারা দাবি করেছেন, অর্থাৎ পিটিশনারদের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিচারপতি এটাই আদেশ দিয়েছেন যে টেন্টেডদের তালিকা সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। সেই প্রক্রিয়ার মধ্যে কতজন অযোগ্য প্রার্থী তারা ইতিমধ্যেই রয়ে গেছেন, তো তাদেরকে তো অবশ্যই বাদ দিতে হবে। তো সেই নির্দেশে কিন্তু আজকে বিচারপতি তার রায় জানিয়েছেন, অর্থাৎ এটা নিশ্চিত যে আগামীতে এই প্রক্রিয়ার মধ্যে যদি একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকে তিনি কিন্তু এই প্রক্রিয়া থেকে বাদ পড়বেন। তো এই ছিল আজকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়া, একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার যে শুনানিগুলি ছিল তার একটা বিবরণী। এর পাশাপাশি প্রাথমিকের নিয়োগের সম্পর্কেও কিন্তু আমরা বেশ কিছু তথ্য জানতে পারছি। যেমন প্রাথমিকের আজ থেকে যে নিয়োগ, নতুন নিয়োগের কথা গতকাল ঘোষণা করা হয়েছিল, তার নিয়োগ আজ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিন্তু এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে, এবং যেহেতু বারবার করে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরিগুলির ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক উঠে আসছে, তো সেই জন্য প্রাথমিক পর্ষদ কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। যেমন প্রত্যেকটি প্রার্থীর যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের কিন্তু বলা হচ্ছে যে তার ভিডিওগ্রাফি প্রক্রিয়াটি, সম্পূর্ণ ইন্টারভিউয়ের প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে যে পরীক্ষার্থীকে ধরে ধরে গোটা ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। যারা ইন্টারভিউ নেবেন তারা পরীক্ষার্থীদের প্রত্যেকে বিশেষজ্ঞ কে কত নাম্বার দিচ্ছেন তা একে অপরকে জানাতে পারবেন না। তৃতীয়ত যেটা বলা হয়েছে সেটা হলো এই যে বিশেষজ্ঞরা অনলাইনে পরীক্ষার্থীদের ইন্টারভিউ নাম্বার দিয়ে দেবেন এবং পর্ষদের সার্ভারে সেই নাম্বার এসে পৌঁছে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য হবে হলো ৩ দফা যাচাই প্রক্রিয়া, যাতে কোনো জাল সার্টিফিকেট না নিয়ে জাল সার্টিফিকেট নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা না দিতে পারে। এবং এই কাজগুলি জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদগুলির পরিবর্তে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই হবে। অর্থাৎ কিনা প্রত্যেক পরীক্ষার্থীর ইন্টারভিউ এবং ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু কেন্দ্রীয় যে অফিস রয়েছে সেখানেই হবে। তো এইরকমই আজ থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো এইরকমই বেশ কিছু পরিবর্তন কিন্তু আগামীতে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাতে আসছে, এবং এর পাশাপাশি টেটের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যেটা একাডেমিক কোয়ালিফিকেশন, সেই একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার কিন্তু কমছে, যেটা আমি এর আগেই জানিয়েছিলাম। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।